আমন্ত্রণ সবাইকে TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। আমরা প্রধান শিরোনামগুলোর দিকে একটু চোখ বুলিয়ে আসি। ওয়াশিংটন ডিসিতে কংগ্রেস সদস্যদের জন্য সামরিক বাহিনী একটি গোপন ব্রিফিং দেয়, যেখানে ভেনেজুয়েলার একটি অভিযুক্ত মাদকবাহী নৌকায় দ্বিতীয় হামলার ভিডিও দেখানো হয়েছে। ভিডিওতে দেখা যায় 2 সেপ্টেম্বর ল্যাটিন আমেরিকার উপকূলে একটি মাদকবাহী নৌকায় প্রথম হামলা চালায় আমেরিকা। বেঁচে যাওয়া দুজন নাবিক নৌকায় ফিরতে চেষ্টা করলে দ্বিতীয়বার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় এবং তারা নিহত হয়। অভিযোগ উঠেছে ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেট সবাইকে মেরে ফেলার আদেশ দিয়েছিলেন, কিন্তু শুনানিতে অ্যাডমিরাল ফ্র্যাঙ্ক ব্র্যাডলি ও জেনারেল ড্যান কেন দাবি করেছেন এরকম কোনো আদেশ ছিল না, সিদ্ধান্ত ছিল অ্যাডমিরাল ব্র্যাডলির। শুনানিতে ডেমোক্র্যাট সদস্য জিম হাইমস বলেছেন, ভিডিওতে স্পষ্টভাবে দেখা যায় ডুবন্ত ও অসহায় দুই ব্যক্তিকে হত্যা করা হয়েছে, যা তাকে গভীরভাবে ব্যথিত করেছে। অন্যদিকে রিপাবলিকান সেনেটর টম কটন ভিডিও দেখে বলেন তিনি কোনো সমস্যা দেখছেন না, কারণ এরা ছিল মাদক সন্ত্রাসী এবং তারা নৌকাটি আবার পরিচালনার চেষ্টা করছিল। আরও কয়েকজন ডেমোক্রেট আইন প্রণেতা বলেন এই অভিযান বিতর্কিত ও স্পষ্ট নীতি নির্দেশনার অভাবে পরিচালিত হচ্ছে। কয়েকজন সেনেটর ভিডিও প্রকাশের দাবি তুলেছেন, তবে রিপাবলিকানদের মতে অভিযান আইনসম্মত ও আমেরিকাকে সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ ছিল। বাংলাদেশ প্রসঙ্গ, সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়া হচ্ছে। এজন্য কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি সমস্যা দেখা দেয় যাত্রা বিলম্বিত হতে পারে বলে জানা গেছে, তবে শুক্রবারই যে কোনো সময় এটি ঘটবে। এদিকে চিকিৎসার জন্য শাশুড়িকে লন্ডনে নিতে বড় ছেলে তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান ঢাকায় যাচ্ছেন। তিনি বেগম জিয়ার সাথে লন্ডনে ফেরার কথা রয়েছে। বেগম জিয়ার অসুস্থতার কারণে নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়টি পুনর্বিবেচনা করতে এর মধ্যে নির্বাচন কমিশনকে অনুরোধ করেছে এনসিপি। নাগরিক ঐক্যের সভাপতি ও গণতন্ত্র মঞ্চের নেতা মাহমুদুর রহমান মান্না বলেছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হতে পারে। তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন, অনিবার্য কারণ ছাড়া নির্বাচন বিলম্বিত হোক এমনটা চায় না বিএনপি। প্রথম দফায় 273টি আসনের প্রার্থীর নাম ঘোষণার পর ফাঁকা থাকা আরো 36টি আসনে নিজেদের প্রার্থী দিয়েছে তারা। প্রশ্ন উঠেছে, তাই জোট হলে শরিকদের জন্য কি মাত্র 28টি আসন ছাড়ছে বিএনপি? এই অবস্থায় বার্তা সংস্থা রয়টার্স এনসিপিকে নিয়ে একটি বিশেষ রিপোর্ট প্রকাশ করেছে। তারা শিরোনাম করেছে, হাসিনাকে উৎখাত করে জেনজিরা এখন রাজনীতির মাঠ দখলের জন্য লড়ছেন। রাজনীতির মাঠ কতটা দখলে আসলে তাদের, সেই প্রশ্নটা করার সুযোগ রয়েছে, সেটাই আমরা করব। উত্তর জানতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সাউদার্ন ইউনিভার্সিটি অফ ব্যাটন রুজের ইংরেজি বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ডক্টর মনির মুস্তফা আলী এবং সোশিও পলিটিক্যাল অ্যানালিস্ট মাহমুদ রেজা চৌধুরী। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। প্রফেসর ডক্টর মনির মুস্তফা আলী, একেবারেই আমরা গত কয়েকদিন ধরে ভেনেজুয়েলা এবং আমেরিকার মধ্যে যে উত্তপ্ত অবস্থা সেটি নিয়ে আলোচনা করছিলাম, কিন্তু আজকে কিছুটা মোড় ঘুরে গেছে এই কারণে একেবারে ডিফেন্স ডিপার্টমেন্ট থেকে এই একটি ভিডিও প্রকাশ করা হয়েছে তাদের সেকেন্ড স্ট্রাইক নিয়ে যে বিতর্কটি চলছিল, এবং সেটি দেখার পরে ডেমোক্রেটিক রিপাবলিকান সেনেটররা কংগ্রেসম্যানরা তারা তাদের মতামত দিয়েছেন। একটু শুনতে চাই আপনার কাছে, সেটি হলো রিপাবলিকানরা এটিকে কোনো বিষয় মনে করছেন না, কিন্তু ডেমোক্রেটরা বলছেন দুজন মানুষ ডুবে গিয়েছিল, তারা ফেরত আসতে চেয়েছিল, তাদেরকে সেকেন্ড বার আবার হামলা করা হয়েছে। বিষয়টা ভেনেজুয়েলার সাথে এখন যে মাদুরো প্রসঙ্গ কিংবা ভেনেজুয়েলার তেল খনিজ সম্পদ প্রাকৃতিক সম্পদ দখলের যে একটা পায়তারা চলছিল বলে ভেনেজুয়েলা অভিযোগ করছিল, সেখান থেকে কতটা ঘুরে গেল, নাকি ভেনেজুয়েলার বিষয়ে আমেরিকা অবস্থান ঠিকই একই অবস্থানে থাকবে? আপনাকে ধন্যবাদ, জনাব চৌধুরীকে শুভেচ্ছা। এটা তো আপনার একেবারে সেই পুরনো ব্যাপার। আপনি যদি ইরাক ওয়ারের কথা মনে থেকে থাকে, সেখানেও কিন্তু এই যে হিউম্যান রাইটস ভায়োলেশনস মানে ইউএস আর্মিতে করে, এবং তা নিয়ে দুই দলের মধ্যে কথা হয়। এক দলের ধরেন সভাপতিত্বে একটা ওয়ার হলো, সেখানে কিছু হিউম্যান রাইটস ভায়োলেশন হলো, অন্য দলটা সেগুলোকে পয়েন্ট আউট করে। আমরা তারই পুনরাবৃত্তি দেখছি এখানে। আসলে আমেরিকার ভেনেজুয়েলার ব্যাপারে যে ফরেন পলিসি, সেটার আমি কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না। আর সেটা শুরু হয়েছিল কিন্তু হিগো চাভেজের আমলে।
তখন তিনি কমিউনিস্ট কিউবার সাথে একটু সম্পর্ক স্থাপন করেছিলেন। সেই সম্পর্কটা এখনো অব্যাহত আছে, যেহেতু এখন যিনি প্রেসিডেন্ট তিনি হিগে চাভেজেরই ওটিজি। কাজে এখানে মানে ইউএসএ এর যে কমিউনিস্ট কিউবার প্রতি যে বৈরিতা এবং তাদের সাথে যারা সম্পর্ক রাখে তাদের প্রতি যে বৈরিতা, হ্যাঁ, এটা আমরা অনেকদিন ধরে দেখছি এবং এটা যে অব্যাহত থাকবে তাতে কোনো সন্দেহ না। হয়তো ট্রাম্পের হয়তো আলাদা ধারণা থাকতে পারে, কারণ ট্রাম্প একজন বিজনেসম্যান, তিনি হয়তো ওই ভেনিজুয়েলার তেল টেল পেলে তার প্রতি হয়তো নমনীয় হতে পারে। কিন্তু এখানে দেখতে হবে যে তার যে সেক্রেটারি অফ স্টেট উনি কিন্তু আবার কিউবান, এবং কিউবান থেকে যারা আমেরিকায় আসে, যারা মানে কিউবার কমিউনিজম থেকে পালায়, তারা কিন্তু কিউবাকে সহ্য করতে পারে না। দেখা যায় যে তারা অন্যদের চাইতেও বেশি রকম কিউবার এগেনস্টে। সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি না যে ট্রাম্প হয়তো তেলের জন্য কিছুটা নমনীয় হলেও হয়তো অন্য পলিটিশিয়ান মানে অন্য রিপাবলিকান যে পলিটিশিয়ান এবং আমাদের যে সেক্রেটারি অফ স্টেট আছে রুবিও, এদের কারণে হয়তো মানে ইতিপূর্বে যে পলিসি আমরা দেখেছি টুয়ার্ডস ভেনেজুয়েলা তা থেকে খুব একটা হবে। তবে কিছুটা আমি ট্রাম্প আসার পরে যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে আপনার ভেনেজুয়েলার সাথে বাণিজ্যটা কিছুটা বেড়েছে, বিশেষ করে তেল বাণিজ্য। এবং এই যে যেটা হচ্ছে যে ভোটের যে ব্যাপারটা আপনার সেই নার্কোটিক টেরোরিজমের অজুহাতেই হোক আর যে অজুহাতেই হোক, আমার মনে হয় যে প্রেশারটা দেওয়া হচ্ছে ভেনেজুয়েলার উপরে, এই প্রেশারটা আমার মনে হয় তার সাথে এই তেলের একটা সম্পর্ক আছে। কারণ ট্রাম্পকে আমি দেখেছি, সে আগের টার্মেও দেখেছি যে তেলের ব্যাপারে তার কিন্তু একটা আছে যে তেলের দাম সবসময় কম থাকতে হবে, এবং তার আমলে কিন্তু কম থাকে। যেমন ধরেন দেখেন এখন কিন্তু গ্যাসের দাম অনেক কমে গেছে, বাইডেন আমলে গ্যাসের দাম কিন্তু অনেক উপরে ছিল। আবার ট্রাম্পের যে ফার্স্ট টার্ম, সেই ফার্স্ট টার্মেও কিন্তু তেলের দাম খুব কম ছিল। এবং দেখেন যে ভেনেজুয়েলার যে তেলটা আমাদের এখানে আমরা খেয়াল করব যে ওটাকে কি বলে, সিডগো গ্যাস। এই সিডগো গ্যাসটা কিন্তু বাইডেনের আমলে বা ওবামার আমলে খুবই আমরা একদম দেখতে পেতাম না। আমার মনে আছে আপনার হিগো চাভেজের আগে আপনার ইন দ্য 80s ইন দ্য 90s প্রচুর গ্যাস স্টেশন ছিল যেগুলো সিডগো গ্যাস বিক্রি করতো। এটা কিন্তু মাঝে এই হিগো চাভেজ আসার পরে যখন হিগো চাভেজের সাথে আমেরিকার সম্পর্কটা খারাপ হলো, তারপরে কিন্তু মোটামুটি এই সিডগো গ্যাসটা একেবারে চলেই গেছিল, মানে তাদের উপর স্যাংশন থাকার কারণে এই গ্যাসটা আর এখানেও আসতো না বা অন্য জায়গাও তো বিক্রি করা খুব কঠিন ছিল। হয়তো রাশার মাধ্যমে যেটা তারা বিক্রি করতে পারতো সেটা দিয়ে তাদের গভর্নমেন্ট চলতো। তো এখানে আমি তেমন কিছু দেখতে পাচ্ছি না। আর আপনার এই যে সেকেন্ড যে ইয়েটার কথা আপনি উল্লেখ করলেন যে ওই যে দুইজন বেঁচে ছিল, তারা আবার ওই নৌকায় উঠতেছিল, তাদেরকে আবার করা হয়েছে, এখানেও কিন্তু আপনার পলিটিক্স। আপনার এই যে জেনারেলটার কথা আপনি বললেন, জেনারেল ব্র্যাডলি, তিনি কিন্তু বলেছেন যে ওই ডিসিশনটা তারই, ওই সেক্রেটারি অফ ডিফেন্স সেক্রেটারি কিন্তু সে ব্যাপারে কোনো অর্ডার দোষারোপ করেননি। হ্যাঁ, কাজে এগুলো হচ্ছে ডেমোক্রেটিক পার্টি, রিপাবলিকান পার্টি, এদের মধ্যে যে পলিটিক্সের কারণে এ সমস্ত জিনিস হয়। কিন্তু আমি বলবো যে কারণে এটা হয়েছে, যে আপনার ভোটে যে আক্রমণগুলো হয়েছে, এই যে নার্কোটিক্স কিন্তু আসলে ইউএসকে কিন্তু একটা ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। হ্যাঁ, বিশেষ করে আমরা যাদের ছেলে মেয়েরা ধরেন আপনার টিনেজার, তাদের বন্ধু বান্ধব, আমরা তো একটু খোঁজ খবর রাখি কি হচ্ছে এই টিনেজারদের মাধ্যমে। সেদিক দিয়ে খেয়াল করতে গেলে কিন্তু আপনার এটাকে কিন্তু আমি খারাপ কিছু দেখি না। আপনার এই যে যাদেরকে মারা হয়েছে, যে ভোটে অ্যাটাক হয়েছে, এটা আমি কিন্তু পজিটিভ ভাবে দেখি। কারণ রিপাবলিকানরা যেটা বলছে এবং আমাদের গভর্নমেন্ট যেটা বলছে যে আসলে নার্কোটিক্স কিন্তু ইউএস কে অনেকটা এটা এক ধরনের টেরোরিজম, কারণ প্রচুর লোক তো মারা যায় এই সমস্ত। হ্যাঁ, কাজেই এই মানে অ্যাপার্ট ফ্রম পলিটিক্স আমি খারাপ কিছু দেখি না। ওকে, আমি একটু মাহমুদ রেজা চৌধুরী আপনার কাছে যাই। সেটি হলো যে এই যে হামলাটি হয়েছে, মানে প্রথম স্ট্রাইকের কথা যদি আমরা বলি, 83 জন অর্থাৎ পুরো বোটটি তো যারা আছেন সবাইকে মেরে ফেলা কিংবা সবাইকে নার্কোটিক্সের সেই মাদকবাহী নৌযানটি ধ্বংস করে দেয় তো আমেরিকার মূল লক্ষ্য ছিল। সেখানে 2 জন বেঁচে গিয়েছেন, আবার ফিরতে চেয়েছেন, তাদেরকে বাঁচতে দেওয়া হয়নি, সেই ভিডিও প্রকাশ করা হচ্ছে, কংগ্রেসে শুনানি হচ্ছে। এটি কি
ঘটনা প্রবাহ অন্যদিকে মোড় নেয়া, নাকি আসলে আপনার কাছে কোনো ভিন্ন অর্থ আছে কিনা সেটির? না, আমার কাছে কোনো ভিন্ন তথ্য নাই। তবে আমি খুব মনোযোগ সহকারে প্রফেসর মুনির সাহেবের কথাগুলো শুনছিলাম। ওনার সাথে আমি একটা জায়গায় ভিন্ন মত পোষণ করি, সব জায়গায় না। সেই মতটা হচ্ছে যে আহ, প্রত্যেকটা মানুষ বা প্রত্যেকটা রাষ্ট্রের কিন্তু আপনি যদি গণতান্ত্রিক সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল থাকেন, সেক্ষেত্রে তার ব্যক্তিগত যে সার্ভাইভ করার যে রাইট আছে, জন্মগত রাইট, সেটাকে কিন্তু সম্মান করা উচিত এবং সেটাকে কিন্তু প্রোটেক্ট করা উচিত। এই ক্ষেত্রে যেটা আমরা দেখলাম সেটা প্রোটেক্ট করা হয় নাই। এখানে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে যে কে অর্ডারটা দিয়েছে বা কাদেরকে মারা হয়েছে। মৃত্যুটা কোনো সমস্যার সমাধান আনে না, কিন্তু এখন তাদেরকে যদি ধরে নিয়ে আসা হতো, তাদের যদি বিচার হতো, প্রমাণ হতো যে তারা এই অবৈধ মাদকদ্রব্য পাচার করছেন, তাহলে তারপর রায় তাকে মৃত্যুদণ্ডও যদি দিতেন তাহলে ধরে নেওয়া যেত যে ইটস ওকে। কিন্তু যখন তাদেরকে কোন রকম আত্মপক্ষ সমর্থন করার আমরা সুযোগ দেই নাই, নিজেদেরকে একটা পৃথিবীর শ্রেষ্ঠতম গণতান্ত্রিক রাষ্ট্র বলে আমরা দাবি করি, আমরা সেটা প্রচার করি, আমরা সেটা ধারণ করি, সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আমরা সেই সংস্কৃতির প্র্যাকটিস থেকে একটু দূরে সরে গেলাম কিনা। এটা আমার নিজের কাছে নিজের প্রশ্ন। প্রফেসর মুনির সাহেব আরো ভালো বলতে পারবেন। আর এখন যেটা আমরা দেখছি সেটা ডেফিনেটলি যে কোনো দেশের আত্মরক্ষা করার অধিকার আছে, কিন্তু আত্মরক্ষা আপনি করবার আগে আপনি দেখতে হবে আপনি অস্ত্রের বিরুদ্ধে অস্ত্র লড়ছেন নাকি খালি হাতে একজন খালি হাতে নিজে কিন্তু অন্য আপনার সাথে অস্ত্রের সাথে লড়ছে। ওই ব্যাপারটাও কিন্তু দেখার বিষয় আছে। এখন অনেকে বলতে পারে রাজনীতিতে ওইসব দেখা যায় না, রাজনীতিতে মানে অন দ্য স্পট ডিসিশন নিতে হয়। কিন্তু তাহলে আমাদের বলে দিতে হবে যে রাজনীতিটা এখন আর আমরা যেটা দাবি করি, গণতান্ত্রিক পন্থা, গণতান্ত্রিক সংস্কৃতি, গণতান্ত্রিক রাইট, মানব অধিকার, আমরা ন্যায্য অধিকার, এই যে সমস্ত কথা বলে এগুলো বাদ দিয়ে দেওয়া উচিত পলিটিক্স থেকে। এবং আপনি এখন যে লড়াইটা হচ্ছে আপনার সিনেটে, যে এই দুই ভোটের যে নাগরিকদের বা যে লোকদেরকে মারা হলো, এটা কার হুকুমে করা, এখন এটা একটা পলিটিক্স। এটা হচ্ছে যে আপনার যদি তাদেরকে, তারা তো এখন আর নাই, তাদেরকে এখন তারা শেষ। এটা যদি আমেরিকান, যদি আপনি ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে লক্ষ্য করেন, যে আপনি দেখবেন এই প্রশাসনে যারা আছে, যারা নেতৃত্ব দেন, যারা ম্যাটার করে, তারা সবাই খুব বেশি উগ্র চিন্তা চেতনাকে ধারণ করে। আপনি নেভালের যিনি আজকে দিলেন, তিনি বললেন সিনেটে যে বয়ান দিলেন, সেখানে তিনি বললেন যে সবাইকে মারার নির্দেশ ছিল না। তাহলে উনি যাদেরকে মারলেন বা ওনার যদি ওনার কথাই মারা হয় বা ওনার কোনো সৈনিকের কথায় মারা হয়, তাহলে উনি একটা অর্ডার ভায়োলেট করলেন। কারণ অর্ডারের ব্যাপারটা হচ্ছে যে আপনাকে ডিফেন্স সেক্রেটারি আপনাকে অর্ডার দিবে যে আপনি এটা কি করেন বা না। তাহলে আপনি ডিফেন্স সেক্রেটারি যদি অর্ডার না দিয়ে থাকে, তাহলে তার বিচার হওয়া উচিত আপনি কেন এটা করলেন, সেটা হবে কিনা, এটা একটা প্রশ্ন। দ্বিতীয় হচ্ছে যে ডেমোক্রেটিক দল এবং যেটা প্রফেসর মুনির বললেন যে রিপাবলিকান দল, এদের ফরেন পলিসিতে কিন্তু কখনোই কোনো তারতম্য ঘটে না। মুখে হয় তারা একটা বলে, করে আরেকটা, কিন্তু তাদের, আমার ওই যে তাদের কথা স্মরণ হইলে, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের কথা মনে হলে আমার কৌটিল্যের কথা মনে পড়ে। কৌটিল্য একটা কথা বলেছিলেন, সেটা হচ্ছে বাংলা করলে এরকম দাঁড়ায়, যাও যদি পূর্বে বলিবে পশ্চিমে, আসলে যাচ্ছ তুমি উত্তরে, লক্ষ্য কিন্তু তোমার দক্ষিণে। ডোনাল্ড ট্রাম্পের অবস্থা এবং তার প্রশাসনের অবস্থা এরকম একটা, তারা যেটা করতে চান, যেটা বলতে চান, সেটা কিন্তু করেন না। আজকে হয়তো দেখেছেন যে প্রেস কনফারেন্সে আপনার অ্যাটর্নি জেনারেল বান্ডি, তারপরে আপনার এফবিআই এর যে চিফ প্যাটেল, তাই না, এবং তারপর আর যে দুজন কথা বললেন, তাদের বডি ল্যাঙ্গুয়েজ ওয়াজ লাইক দ্যাট হোয়াট এভার ইট ডিড দ্যাট ইজ কারেক্ট, দিস ইজ জাস্টিস। বাট আমার ব্যক্তিগত দৃষ্টিতে মনে হয় ইট ইজ নট জাস্টিস, এন্ড সামওয়ান শুড বি অ্যাকাউন্টেবল ফর ইট, এন্ড সামওয়ান, ইফ দ্য জাস্টিস শুড প্রিভেল, তাহলে কারো না কারো এখানে বিচারের মানদণ্ডে তাদেরকে অভিযুক্ত করা উচিত। সে ডিফেন্স সেক্রেটারি হোক বা নেভালের কর্মকর্তা হোক বা সাধারণ সৈনিক হোক। সেটা যদি হয় তাহলে বলা যাবে ইয়েস, সামথিং উই ডিড when we practice the democracy, but we utter the democracy's matter. But unless we cannot talk, we cannot, I mean, voice raise about the democracy, but democracy কে এখানে
ভায়োলেট করা হচ্ছে। এটা হচ্ছে আমার দৃষ্টিকোণ। আমি মনে করি ডেমোক্রেসিকে এখানে ভায়োলেট করা হচ্ছে। আমরা একটু প্রসঙ্গ পাল্টে বাংলাদেশ প্রসঙ্গে যেতে চাই। প্রফেসর ডক্টর মনির মোস্তফা আলী, সেটি হলো ব্যাপক জল্পনা কল্পনা চলছিল। একদিকে গণতন্ত্রের আপসের নেত্রী হিসেবে পরিচিত বেগম খালেদা জিয়া, তিনি হাসপাতালে 12 দিন এভারকেয়ার হাসপাতালে আছেন, এবং এই সময়টাতে যেখানে একদিকে দেশের মানুষ তার সুস্থতার জন্য প্রার্থনা করছে, সমবেদনা জানাচ্ছে সর্বস্তরের মানুষ যারা এখন সক্রিয় রাজনৈতিক শক্তি আছে তারা, অন্যদিকে একটি গোষ্ঠী ফেসবুক কিংবা অন্যান্য সোশ্যাল মিডিয়া এই প্রচারণা ছড়িয়ে দিয়েছিল যে তিনি আসলে মারা গিয়েছেন, তারেক রহমান ফিরলে তার এই ঘোষণাটি দেয়া হবে, তারেক রহমানের জন্য অপেক্ষা করা হচ্ছে অমুক তমুক। কিন্তু শেষ পর্যন্ত তার লন্ডন নিয়ে যাওয়ার উন্নত চিকিৎসার জন্য সেটির মাধ্যমে এটি অন্তত স্পষ্ট হয়েছে তার অবস্থা অপরিবর্তিত আছে, অর্থাৎ যেটি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন অপরিবর্তিত আছে, অবনতি কিংবা উন্নতির বিষয়টি তিনি বলেননি। তাকে লন্ডন নিয়ে যাওয়া হচ্ছে এবং মা ছেলের যে একটা দূরত্ব ছিল তারেক রহমান এবং খালেদা জিয়া, সেই দূরত্বটাও গুছানোর একটি বিষয় হবে লন্ডনে গেলে। রাজনৈতিকভাবে তার এই অসুস্থতা নিয়ে যে আলোচনাগুলো হচ্ছে, তাকে নিয়ে যে আলোচনা হচ্ছে, তারেক রহমানের দেশে না ফেরা নিয়ে যে আলোচনা হচ্ছে, সেগুলো কিছুটা অবসান হবে কিনা এই তার লন্ডন চলে যাওয়ার মধ্য দিয়ে? আপনি যথার্থই বলেছেন যে আমরা অনেকটা অন্ধকারে ছিলাম, তার স্বাস্থ্যের অবস্থা কোথায় অনেকটা আমাদেরকে স্পেকুলেট করতে হয়েছে, কারণ আমরা এমন এমন সংবাদ পেয়েছি যে উনি উনি আসলে ডেড, ওনাকে ওই লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়েছে, যে কোনো মুহূর্তে আমরা শুনবো যে লাইফ সাপোর্ট তুলে নেওয়া হয়েছে, উনি মারা গেছেন। আমি কিন্তু ঘন ঘন অনলাইনে যাচ্ছিলাম যে মানে কখন এই সংবাদটা পাই। তো লেটেস্ট যে নিউজটা যে ওনাকে লন্ডনে নিয়ে যাওয়া হবে উন্নত চিকিৎসার জন্য, এটা থেকে আমরা বুঝলাম যে ওনার স্বাস্থ্য যতটা খারাপ ভেবেছিলাম বা প্রচার করা হয়েছিল ততটা খারাপ না। কারণ একটা লোককে যদি লন্ডন পর্যন্ত প্রচারটা তো আসলে নিন্দুকরা করেছে, মানে যথাযথ যে মাধ্যমগুলো সেসব জায়গায় কিন্তু ওনার বিষয়গুলো টাইম টু টাইম আপডেট জানানো হচ্ছিল, কিন্তু নিন্দুকরা আসলে এই প্রচারটা করছিল আর কি। তাই তাই আসলে তো আমরা মানে সংবাদ তো বিভিন্ন সোর্স থেকে পাই, জি, যার ফলে আমাদের খুব মানে সঠিক সংবাদ যে কি এটা নির্ণয় করা খুব কঠিন হয়ে যায়। তো যাক, ওনার স্বাস্থ্য মানে যতটা আশঙ্কা করা গিয়েছিল ততটা খারাপ নয়, উনি ভালো হোক সেটাই আমাদের দোয়া থাকলো। উনি লন্ডন যাচ্ছেন নিশ্চয়ই। আগের বার যখন উনি লন্ডন গেলেন তো উনি তো বেশ ভালো সুস্থ হয়ে ফিরে আসলেন, তো এবারও আমরা আশা করবো যে উনি আবার সুস্থ হয়ে ফিরে আসবেন। তো আপনি তারেক রহমানের ব্যাপারটা এখানে এনেছেন, এবং তারেক রহমানের এই যে দেশে প্রত্যাবর্তন মানে প্রত্যাবর্তন না, এটা নিয়ে যে একটা ইয়ে চলছে, মানে একটা কন্ট্রোভার্সি, এবং এটা নিয়েও অনেক আলোচনা সমালোচনা এগুলো হচ্ছে। আসলে আমি বলবো যে তারেক রহমানের দেশে যাওয়াটা মানে এটা ওভারডিউ হয়ে গেছে। এটা তো আর মানে এখন গেলেও আমার মনে হয় না যে এই যে সমালোচনা হয় তাকে নিয়ে, এই সমালোচনা যে প্রশমিত হবে, আমি মনে করি না যে এর কোনো সুযোগ আছে আর কি। একটু পরিষ্কার কিসের সুযোগ আছে বলছেন? কিসের সুযোগ নেই? এই যে মানে সমালোচনার ঊর্ধ্বে আপনার দেখেন, এই যে সে যে দেশে যায়নি, তাদের যে ভিন্ন বিএনপির যে বিপরীতে যে সমস্ত দলগুলো ইলেকশন করছে, বিশেষ করে জামাতে ইসলাম, তারা এটাকে তো ইউজ করবে, তাই না? একটা পলিটিক্যাল পার্টির ডিফ্যাক্টো প্রধান, তিনি মানে এত সুযোগ থাকার পরেও মানে সেই আপনার সেই গত বছর 5ই আগস্টের পরে একটা বিপ্লবের পরে যেখানে যাদেরকে নিয়ে ভয় ছিল যে আওয়ামী লীগ গভর্নমেন্ট, তারা চলে গেল, পালিয়ে গেল, তারপরে উনি দেশে আসলেন না, এবং এখনো উনি দেশে আসেননি, এবং ইলেকশন পর্যন্ত আসবেন কিনা তারও কোনো খবর নেই, বা ইলেকশনের আগে তিনি যদিও আসে ইলেকশনে তিনি প্রচারণা করেন, কিন্তু এই সমালোচনা তো চলে যাবে। হ্যাঁ, উনি আসলে বরং এটা আরো বেশি করে হবে যে উনি এতদিন আসেন নেই, উনি বিদেশে বসে পলিটিক্স করতে চান, উনি মানে পলিটিক্স করতে চান কিন্তু পলিটিক্সে যে ঝুঁকি আছে সে ঝুঁকিটা নিতে চান না। হ্যাঁ, অনেক ধরনের ব্যাপার স্যাপার আছে। তারপর দেখেন একটু আপনার কাছে একটু সম্পূর্ণ প্রশ্ন করে পরিষ্কার হয়নি, যদি তারেক রহমানের দেশে অসুস্থতা, আমাকে একটু শেষ করতে দেন। তার মায়ের যে অসুস্থতাটা, সেই অসুস্থতার সময় তার একমাত্র সন্তান, সেই সন্তানই তো তার কাছে থাকা উচিত। হ্যাঁ, এটাও তো মানুষের সমালোচনা করতে পারে যে মায়ের অসুস্থতাও তাকে
দেশে আনতে পারে না, হ্যাঁ, বরং সেই অসুস্থ মাকে তার কাছে নিয়ে যেতে হয় বারবার। মানে আপনার কাছে কি বিষয়টা খুব সহজ মনে হয় যে এই সময়টা যদি তারেক রহমান আসলে থাকতে পারতেন, অর্থাৎ কোনো সমস্যা নেই, তিনি ইচ্ছে করে আসছেন না, না, আমি ধরে তাহলে? নিলাম যে ঝুঁকি ছিল, আমি ধরে নিলাম যে ঝুঁকি ছিল। জি, তার হয়তো অনেক ঝুঁকি আছে, আমরা হয়তো জানি না, তিনি হয়তো জানেন, তার দল হয়তো জানে। কিন্তু আমার কথা হলো, একটা নাগরিক হিসেবে আমার কথা হলো, যিনি আমাকে সাথ করবেন, যে নেতার উপর আমি ডিপেন্ড করব, যাকে আমি বিশ্বাস করব যে সে আমার রাষ্ট্রটাকে আমার সুচারুভাবে চালাতে পারবে, যে আমার ভোট পাওয়ার যোগ্য, তিনি যদি এই রিস্কটা না নিতে পারেন, আমরা তো সবাই জানি যে পলিটিক্স করতে গেলে পলিটিক্সের রিস্ক থাকে, তাই না? যে কোনো পলিটিশিয়ান যে কোনো সময় মারা যেতে পারেন, তাই না? আততায়ীগুলিতে হোক, যেভাবেই হোক না কেন, অনেক পলিটিক্যাল নেতারা তো এর আগে মারা গেছেন, এটা তো আমরা জানি, বিভিন্ন দেশে, শুধু আমাদের দেশে তাই নয়, বিভিন্ন দেশে মারা গেছেন। কাজেই যে ব্যক্তি এই রিস্কটা নিতে রাজি নয়, হ্যাঁ, তিনি মানে তাকে আমি 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 নাগরিক হিসেবে কিভাবে বিশ্বাস করব, তাই না? এই ধরনের সমালোচনা তো হবে। আমার তো মনে হয় যে ওনার দেশে প্রত্যাবর্তন না করা, তার একটা দল, খুব বড় দল, মানে বাংলাদেশে তো দুটোই সবচেয়ে বড় দল, তার একটা হচ্ছে বিএনপি। হ্যাঁ, বিএনপি দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আর একটা কথা কিন্তু আপনি উল্লেখ করেছেন, আপনি যখন খালেদা জিয়াকে কথাটা উল্লেখ করলেন, তখন আপনি বলেছেন কি আপোষহীন নেত্রী, তাই না? আনকম্প্রোমাইজিং। হ্যাঁ, দেখেন, এই বিএনপি কিন্তু ইতিমধ্যেই এই ইউনিস গভর্নমেন্টের সাথে যথেষ্ট যথেষ্ট মানে কম্প্রোমাইজ করেছে। হ্যাঁ, এখানে কিন্তু তাদেরকে কম্প্রোমাইজিং আমরা দেখিনি, যেহেতু সেই দলের প্রধান অসুস্থ ছিলেন, তার সন্তান, ছেলে যিনি লন্ডনে আছেন, তিনিও দেশে নেই, যার ফলে হয়তো নেতৃত্বের অভাবে হয়তো বিএনপি দলটা কম্প্রোমাইজিং, সেই আনকম্প্রোমাইজিং এর জায়গা থেকে মানে অধিক মাত্রায় কম্প্রোমাইজিং হয়ে গেছে। হ্যাঁ, তো বিএনপির অনেকটা ক্ষতি ইতিমধ্যেই হয়ে গেছে। এবং এই তারেক রহমান যদি দেশে না ফেরেন, মানে আসলে তারেক রহমানের দেশে না ফেরার ফলে আরো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তো একটা কথা আছে যে ইটস নেভার টু লেট। হ্যাঁ, আমি মনে করব যে তার দেশে যাওয়াটা খুবই জরুরি। কিন্তু এখন ব্যাপারটা কি হলো, তার মা এখন এসে লন্ডনে যাচ্ছেন, ওখানে চিকিৎসাধীন থাকবেন। উনি যতদিন ওখানে থাকবেন, ছেলে তো আর ওনাকে রেখে আর দেশে আসতে পারবেন না। কাজেই এই যে ওনার দেশে ফেরাটা এবং বিএনপির রাজনীতিটা, আমি মনে করি এখন অনেকটা অনিশ্চিত। আমি জানি না মনে ভবিষ্যতে কি হবে। জি, আমরা একটু মাহমুদ রেজা চৌধুরী, যে লাইনগুলো প্রফেসর ডক্টর মনির মুস্তফা আলী বলেছেন, যে যিনি আমাদেরকে সার্ভ করবেন, যাকে আমরা বিশ্বাস করব, যাকে আমরা যোগ্য মনে করছি, তার না ফেরাটা প্রশ্ন তৈরি করছে এই কারণে যে তিনি ঝুঁকি নিচ্ছেন না, এবং সেই ঝুঁকিটা মৃত্যু ঝুঁকিও হতে পারে, কিন্তু তিনি সেটি নিচ্ছেন না। আপনার বিশ্লেষণটা একটু শুনি। ধন্যবাদ। আমি যে কথাগুলো বলবো, আমি চাই কায়া মনে যে আমি যেন ভুল হই। তবু আমি আমার ক্ষুদ্র চিন্তায় আমি বলবো যে আমরা যখন বলি যে তারেক রহমান ঝুঁকি নিচ্ছেন না, এবং তারেক রহমান ঝুঁকি না নেওয়ার কারণে সে যে আমার নেতা, এটাকে আমি কিভাবে তার উপর ভরসা করি। আমি একটু ইতিহাসের পিছনের দিকে তাকাই। শেখ মুজিবুর রহমানও কিন্তু 25শে মার্চের রাতে ঝুঁকি নেন। উনি কেন ঝুঁকি নেন? এবং শেখ মুজিবুর রহমান সাহেবের রাজনীতির দীর্ঘ ইতিহাসে আপনি দেখবেন, যখনই একটা ক্রান্তিকাল ওনার সামনে এসছে, তখন কিন্তু উনি স্বেচ্ছায় অনেক সময় ধরা দিয়েছেন, ঝুঁকি নেন নাই যে এটা নিলে আমার এটা হবে, ওটা হলে এটা হবে, এই ঝুঁকিতে কিন্তু নেন নাই। অনেক সময় নেতা নেত্রীরা তাদের অনেক ব্যাপারে ঝুঁকি নিতে চান না, এই কারণে না যে তাদের জীবনের মায়া থেকে তারা ঝুঁকি নিতে, এবং জীবনের মায়া তো প্রত্যেকে থাকার অধিকার আছে, এটা তার, আমি মনে করি শেখ মুজিবুর রহমানের সব অধিকার আছে, যেমন তারেক রহমানের ঠিক একই রকম অধিকার আছে। এখন আপনার যতটুকু শোনা যায়, আমি আবার বলছি, আমি যেন ভুল করি, যতটুকু শোনা যায় তারেক রহমানের ব্যাপারে একটা আন্তর্জাতিক ঝুঁকি আছে। আমাদের পার্শ্ববর্তী দেশ, বিশেষ করে স্পষ্ট করেই বলি ভারত, কোনোভাবেই চাচ্ছে না তারেক রহমানকে ইন করাতে, বা সে যেন রাজনীতিতে ফিরে না আসে। কারণ তারেক রহমান অত্যন্ত জাতীয়তাবাদী একজন নেতা,
তার বাবাকে অনুসরণ করতে চান, এই মুহূর্তে আপনার ভারতের রাজনীতি বা ভারতের পলিসি don't want anyone in Bangladesh who will control Bangladesh on the basis of the nationalism. তাদের কথা হচ্ছে আপোষ করতে হবে। অতএব সেখানে একটা ঝুঁকি আছে তারেক রহমানের। আর তারেক রহমানের অবস্থাটা, বিএনপিকে আমি এই কয়েকদিন যে অবজার্ভ করলাম, তাতে আমার মনে হয় বিএনপির ভেতরেও তারেক রহমানের ওই দলের ভিতরেই তারেক রহমানের শত্রু আছে। তারেক রহমান এই গত 15 বছরে নিজেকে যতটুকু সংশোধন করেছেন বলে মনে হয়, প্রতীয়মান হয় তার বিভিন্ন মেসেজে বা তার ভিডিও বক্তৃতায়, সেই জিনিসগুলো বিএনপি কতটা ধারণ করে এখনকার মাঠে যে বিএনপি আছে সেই ব্যাপারে আমার সন্দেহ আছে। এবং আমার মনে হয় যে ওটা তারেক রহমান যদি দেশেও আসেন, যখনই আসেন না কেন, বিএনপির আজকের বিএনপি যে অবস্থা আছে তাকে সহযোগিতা করবে, তার সাথে থাকবে, কিংবা সেখান থেকে বিএনপি ভেতরে আরেকটা নেতৃত্ব সৃষ্টি করা বা তারেক রহমানকে চ্যালেঞ্জ করার একটা ধারা সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। কারণ এখনকার রাজনীতি আপনি দেখবেন, এখনকার রাজনীতি কিন্তু 90-এর রাজনীতি না, 70-এর রাজনীতিও না। এখনকার রাজনীতিটা হচ্ছে যে যতটা সুবিধা ভোগ করতে পারে, যে যতটা ক্ষমতার কাছাকাছি থাকতে পারে, সেই ধরনের রাজনীতি। আওয়ামী লীগের সময় বিএনপি সুবিধা ভোগ করেছে, বিএনপির সময় আওয়ামী লীগ সুবিধা ভোগ করেছে। এই যে একটা কালচার, যে টেন্ডেন্সি আমাদের তৈরি হয়ে গেছে রাজনীতির ভিতরে, এটা কিন্তু খুবই মারাত্মক আমাদের ভবিষ্যতের জন্য। এবং এটা চট করে যে চলে যাবে তাও আমি বলতে পারবো না, কারণ 53 বছর ধরে আমরা তাই দেখতে যাচ্ছি, কম বেশি এক এক সময় এক এক রকম। অর্থাৎ আমি মনে করি যে তারেক জিয়ার কেন জানি মনে হয় তারেক জিয়া যে বিএনপি করেন বা যে বিএনপি কে তারেক জিয়া রিপ্রেজেন্ট করতে চান বা করার স্বপ্ন দেখেন, সেই বিএনপি আজকে অ্যাকর্ডিংলি সেই বিএনপি সাস্টেইন করে কিনা এখনকার রাজনীতিতে। তারেক জিয়া যতটা আপোষ করবেন না, ততটা তার চেয়ে বেশি মনে হয় বিএনপি যে বর্তমান নেতৃত্ব আছে তারা আপোষ করতে পারে। আরেকটা কথা প্রফেসর সাহেব বলেছেন যে খালেদা জিয়াকে আপোষহীন নেত্রী বলা হতো, এবং কিন্তু বিএনপি গত কয়েক বছরে বা গত কয়েক মাসে দেখা যাচ্ছে তারা আপোষ করে চলছে। কথাটা আপোষহীন নেত্রী খালেদাকে বলা হচ্ছে, বিএনপি কে বলা হয় না, যে বিএনপি একটা আপোষহীন দল। এখানে আমাদের বোঝার ব্যাপার আছে যে আপোষহীন নেত্রীর সাথে আপোষহীন দল হবে কিনা, এটা নাও হতে পারে, কিংবা প্রয়োজনে আপোষ করাটাই তো ম্যাচুরিটি। মানে আপনি সবকিছু যে আপোষ, আপনি ভাত খাওয়ার সাথে আপোষ করবেন না, ঘুমানোর সাথে আপোষ করবেন না, সেটা আমাদের প্রফেসর শ্রম করছেন, তাই না? আপোষ আপনি করতে পারেন, ডিপেন্ড করতে হবে সেই আপোষটা আপনি কার স্বার্থে করছেন। আপনি কি বৃহত্তর স্বার্থে করছেন নাকি আপনার ব্যক্তিগত স্বার্থে করতেছেন, সেখানে আপনি দেখতে হবে। তাহলে আমার যতটুকু জানা মতে, আমি আবারও বলি, আমি যেন ভুল হই, আমার যতটুকু জানা মতে আমি খালেদা জিয়ারকে বা বিএনপি আপোষ করছে, সবসময় আপোষ করতেছে। আফটার দ্য জিয়া রহমান, বিএনপি ইজ নট লাইক এ জিয়া রহমানস বিএনপি। আফটার দ্য শেখ মুজিবুর রহমান, আওয়ামী লীগ ইজ নট লাইক এ শেখ মুজিবুর রহমানস মানে আওয়ামী লীগ। সো এই পরিবর্তনগুলো কিন্তু সময়ের সাথে সাথে হয়ে গেছে, এটাকে আমাদেরকে রিয়েলিটিকে আমাদেরকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। তো সেই সমস্ত প্রেক্ষিতে খালেদা জিয়াকে আমি মনে করি এখন আলাদা রাখা উচিত, এই অর্থে যে উনি এখন দেশের একজন প্রতীক, দেশের একজন সামাজিক রাজনৈতিক মানে নেতা বা নেত্রীর প্রতীক। এবং ওনার মধ্যে আমরা যে মানে মানুষকে শ্রদ্ধা করার যে বিষয়গুলো দেখেছি, গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল থাকার যে বিষয়গুলো দেখেছি, কম বেশি, বেশিটাই বেশি, কমটা একেবারেই কম। তারপর ওনার ভিতরে যে বিনয় বোধ, একজন মানুষের শুধু মাস্টার ডিগ্রি হলেই তো আপনি বিনয়ী হবেন এমন কথা না, ওনার মধ্যে যে স্বশিক্ষা ছিল, সেটা আমার মনে হয় ভবিষ্যৎ রাজনীতিবিদদের অনুসরণ করা উচিত। কারণ আমাদের সমাজে রোল মডেল খুবই কম রাজনীতির ক্ষেত্র। তাই আমরা একজন ভাসানী পাবো না, আমরা একজন জিয়া রহমান পাবো না, ক্ষেত্র বিশেষে আমরা একজন শেখ মুজিবুর রহমানও পাবো না। অতএব আমাদেরকে তাদের যে ভালো গুণগুলো আছে, শেখ মুজিবুর রহমান সাহেবের যে ভালো গুণগুলো আছে, জিয়া রহমান সাহেবের যে ভালো গুণগুলো আছে, বেগম জিয়ার যে ভালো গুণগুলো আছে, সেগুলো আমাদের যারা ভবিষ্যতে রাজনীতি করবেন বা রাজনৈতিক দলের নেতৃত্ব দিবেন, তাদের মাঝে যদি প্রস্ফুটিত হয়, যদি চর্চা হয়, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ কিছুটা আশাব্যঞ্জক হতে পারে। তা না হলে আমাদের ভবিষ্যৎটা আমার মনে হয় খুবই অন্ধকার সামনের দিকে। এবং আমি চাই আমার এই ধারণা দিন। জি, প্রফেসর ডক্টর মনির মোস্তফা, আমি জানি যে এই বিষয়ে হয়তো আপনি কিছু যোগ করবেন, সাথে বাংলাদেশের ভবিষ্যতের সাথে সাথে আমরা একটু আলোচনা নিয়ে আসি বিএনপির ভবিষ্যৎটাও, কারণ তারা নির্বাচনমুখী দল। একদিকে বেগম জিয়া অসুস্থ, কিন্তু তারা নমিনেশন গুলো ঘোষণা করে যাচ্ছে, 272টি ঘোষণা করে দিয়েছে, 28টি মাত্র বাকি থাকলো। আমরা শুনতে পাচ্ছিলাম যে বিএনপি অনেকগুলো রাজনৈতিক দলের সাথে জোট করবে, বিশেষ করে যারা
হাসিনা বিরোধী আন্দোলনে বিএনপির সাথে ছিল সে দলগুলো একত্রে নির্বাচনে যাবে, মাত্র 28টি সিট খালি রাখা হলো। তাহলে বিএনপি আসলে কি শরীরদের জন্য কোনো জায়গা রাখছে, নাকি পুরোটাই খেয়ে ফেলবো, পুরোটাই নিয়ে ফেলবো, এরকম একটা পরিকল্পনার মধ্যে দিয়ে এগোচ্ছে? আচ্ছা, শরিকদের ব্যাপারটা আমি একটু পরে আসছি। চৌধুরী সাহেব সম্ভবত আমাকে একটু ভুল বুঝেছেন। আমি কিন্তু বেগম খালেদা জিয়া যে আনকম্প্রোমাইজিং লিডার, ওটাকে কিন্তু আমি কিন্তু মতবিরোধ করিনি। আমি যেটা বলেছি সেটা হলো যে এই যে বিএনপি যে কম্প্রোমাইজ করলো, কতগুলো ব্যাপারে তারা কম্প্রোমাইজ করেছে যেগুলো আনকল ফর, যেগুলো করার কোনো প্রয়োজন ছিল না, সেটা করা হয়েছে। বেগম খালেদা জিয়া যেহেতু অসুস্থ, উনি যদি অসুস্থ না থাকতেন, উনি যদি পার্টির হারটা ধরতে পারতেন যেভাবে উনি অনেক বছর যাবত চালিয়েছেন, তাহলে হয়তো এই কম্প্রোমাইজটা উনি করতেন। হ্যাঁ, যেটা যেটা বিএনপি এখন ওই সেই কম্প্রোমাইজিং এর দিকে চলে গেছে, নেতৃত্বের অভাবে, সেই কথাটা আমি বলেছি। আর একটা কথা চৌধুরী সাহেব বলেছেন যে শেখ মুজিবও তো রিস্ক নেননি। মানে বঙ্গবন্ধুর সাথে তারেক জিয়ার এই এত বছর লন্ডনে থাকার সাথে তুলনা করাটা আমি বলবো যে এটা এটা ঠিক নয়। হ্যাঁ, আর বঙ্গবন্ধু রিস্ক নেন নেই মানে কি পাকিস্তানের হাতে ধরা দিয়ে উনি রিস্ক নেননি? উনি বাসায় থেকে কি রিস্ক নেননি? তাহলে উনি পালিয়ে গেলে বা ইন্ডিয়া চলে গেলে সেটাই রিস্ক হতো, বড় রিস্ক। উনি তো জানতেন যে ওনাকে হয়তো মেরেও ফেলতে পারে পাকিস্তান। উনি যে জন্য ধরা দিয়েছিলেন সেটা হচ্ছে যাতে তাদের তারা মানে যে যতটা মেচাকার করবে, মেচাকারটা যাতে কম হয়, সেই জন্যই উনি ধরা দিয়েছিলেন। এটা তো মানে অনেক আলোচিত ব্যাপার। এখন বিএনপির যে আপনি ইয়েটা বললেন যে অন্যান্য শরিক দলের সাথে যে ভাগবাটোয়ারা, সিট ভাগবাটোয়ারা মাত্র 28টা রাখা হয়েছে। আসলে দেখেন, পলিটিক্সটা হলো আপনার তাদের যে শরিক দল ছিল, সেই শরিক দলদের কতটা দরকার তাদের। আপনার আওয়ামী লীগ মাঠে নেই, তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী হচ্ছে আপনার জামাত ইসলাম। তারা তো ধরেই নিয়েছে যে তারা ক্ষমতায় যাবে। তারা যদি এককভাবেও ইলেকশন করে, ধরেন আপনি বিএনপি এককভাবে ইলেকশন করলো, তাদের শরিক দল টল কাউকে কোনো সিট টিট দিল না, তাতে কি তারা জিতবে না? তারা হয়তো জিতবে। হ্যাঁ, সেইটা মনে রেখেই তারা হয়তো খুব বেশি সিট তারা রাখে না, 28টা সিট রেখেছে। এখন এই সমস্ত কার্যাবলীর জন্য আপনার বিএনপি কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি বলবো যে বিএনপি, আমি কিন্তু এই আগের সেগমেন্টেও বলেছি যে বিএনপি যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনি দেখেন, আমি ইদানিং দুটো পোল দেখলাম। আজকে আর একটা পোল দেখলাম আমি, এটা সম্ভবত কোনো আমেরিকান একটা অর্গানাইজেশন আইআর সম্ভবত। হ্যাঁ, সেই পোলটায় আপনার বিএনপির মানে ইসের ভাগ হলো 30%। 30%। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হচ্ছে আপনার বিএনপি, জামাত ইসলাম, তাদের হলো 26%। দেখেন, 4%-এর ডিফারেন্স, এটা তো মার্জিন অফ এররের ভিতরে আছে, তাই না? আচ্ছা, আমরা তো বলতে পারি যে টাইটাই, এটা তো বলাই মুশকিল যে কি বিএনপি ক্ষমতা যাবে নাকি জামাত ক্ষমতায় যাবে। আপনি দেখেন একেবারে স্ট্রাইকিং ডিস্টেন্স। তারপর কিছু আলামত তো আমাদের হাতে আছে, যেমন এই যে ডাকসু, রাকসু, জাকসু কতগুলি ইলেকশন হয়ে গেল, যে মানে ছাত্রদের বিভিন্ন ইউনিভার্সিটি যে ইলেকশন গুলো হয়ে গেল। দেখেন প্রত্যেকটা ইলেকশনে জামাতের লোক চলে গেছে। আমার তো মনে হয় যে এমন এমন ভোটার আছে যারা বলতে নারাজ যে তারা জামাতকে ভোট দেবে। হ্যাঁ, হয়তো আপনি যখন জরিপ করছেন, জরিপে তারা বলতে সাহস পাচ্ছে না বা লজ্জা পাচ্ছে বা কোন রকম। আপনি এরকম যদি কোনো ঘটনা ঘটে, হ্যাঁ, তাহলে তো আমি মনে করবো যে বিএনপির যথেষ্ট ক্ষতি হয়েছে। আপনার জামাত হয়তো ক্ষমতায় চলে যেতে পারে। হ্যাঁ, কাজেই এই যে গত বছর 5ই আগস্টের পরে বিএনপির অনেকগুলো ডিসিশন ভুল হয়েছে, এবং সেই সমস্ত ডিসিশনের কারণে বিএনপি যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। দেখেন, আপনার এই যে চাঁদাবাজিটা তারা দমন করতে পারেন। অন্যদিকে আপনার জামাত, তারা কিন্তু চাঁদাবাজিতে খুব একটা সংশ্লিষ্ট হয়নি। এই যে যত কেস হয়েছে আওয়ামী লীগের এগেনস্টে, যতগুলো কেস হয়েছে, সেই কেসগুলো কিন্তু সব বিএনপি করেছে। আর সেখানে জামাত কিন্তু সেই আওয়ামী লীগকে প্রোটেকশন দিয়েছে। আপনি চিন্তা করে দেখেন যে জামাতকে কিভাবে শাস্তি দিয়েছে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ গভর্নমেন্ট। আর সেই জামাত সেই আওয়ামী লীগের লোকজনদেরকে প্রোটেকশন দেয়। আর সেখানে বিএনপি সেই
মানে সমস্ত প্রোটেকশন মামলা বলতে তারা কিভাবে প্রোটেকশন দিয়েছে বলবেন একটু? তারা তারা নাকি করে আর কি আপনার এই যে আমি একটা গল্প শুনেছি, সে গল্পটা হলো যে আপনার একজন আওয়ামী লীগ নেতা, মানে আপনার খুব বড় ধরনের নেতা না, আপনার ধরেন ওই উপজেলা লেভেলের বা ইউনিয়ন লেভেলের কোন একটা নেতার আহ, গরু নিয়ে গেছে। গরু একজন বিএনপির ওই অনুরূপ একজন বিএনপির নেতা বা বিএনপির কর্মী সে গরুটা নিয়ে গেছে। হ্যাঁ, তারপর সেই খবরটা যখন জামাতের কাছে গেছে, জামাত সেটাকে সেই গরুটাকে এনে সেই লোকটাকে ফেরত দিয়েছে। এটা জাস্ট ছোট্ট একটা Okay. গল্প বললাম। এই ধরনের কিছু কিছু ঘটনা আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ, কাজেই এ সমস্ত ঘটনা আমি 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 বলবো যে বিএনপি পলিটিক্সে আমার মনে হয় জামাতের কাছে অলরেডি হেরে গেছে। তা নাহলে আপনার যে কোনো জরিপে জামাতের মানে 26%, বিএনপি 30%, এটা তো কল্পনা করা যায়। ইতিপূর্বে কি আপনি কখনো দেখেছেন যে জামাত না, এর আগেও কিন্তু বেশ 26% কয়েকটা জরিপ এমনই ইঙ্গিত দিচ্ছিল, মানে ভোট- 5 আগস্টের ভোট পরে পেয়েছে। যে হ্যাঁ। জরিপগুলো এমনটা ইঙ্গিত দিচ্ছিল যে খুব কাছাকাছি তারা দুটো দলই। তাই 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 আমি দুটো জরিপে আগের জরিপে আমি বোধহয় দেখেছি আপনার 31%, আর ওখানে সম্ভবত ওরকম 27% এরকম বোধহয় দেখেছি আমি, বা বা 33% আর 29% জামাতের, ওই জাস্ট 4% ডিফারেন্স। তো এ সমস্ত নিউজ, এ সমস্ত জরিপ থেকে এটা অনুমান করা যায় যে বিএনপি অলরেডি অনেকটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আর একটা জিনিস বিএনপি যেটা করেছে সেটা হলো বিএনপি এখন দাবি করছে তারা স্বাধীনতা যুদ্ধের পক্ষের শক্তি। হ্যাঁ, কিন্তু অনেকগুলো ঘটনা ঘটে গেছে যেগুলো স্বাধীনতার বিপক্ষে। আপনার প্রথম দিকে যেগুলো ঘটেছে সেগুলো মানে আমরা হয়তো মেনে নিতে পারি, যে 5ই আগস্টের পরে যে সমস্ত ঘটনা ঘটেছে সেগুলো আমরা মেনে নিতে পারি। কিন্তু তার অনেক পরেও আমরা দেখেছি, যেমন ধরেন 32 প্রথমবার যখন 32 আক্রান্ত হয়েছে তখন বিএনপির সংশ্লিষ্টতা ছিল না, সেটা আমরা মেনে নিতে পারি। মানে বিএনপি এটা প্রতিবাদ করেনি বা এটা প্রতিহত করার চেষ্টা করেনি বা কোন একটা আপনার ওপিনিয়ন তারা দেয়নি, সেটা হয়তো মেনে নেওয়া যায়। কিন্তু আপনার তার অনেক মাস পরে যখন দ্বিতীয়বার সেটা আক্রান্ত হলো, হ্যাঁ, সেখানে তো আমরা বিএনপির কোনো রোল দেখলাম না। হ্যাঁ, কাজেই তারা যদি এখন সেই স্বাধীনতা যুদ্ধের পক্ষের শক্তি হিসেবে তাদেরকে নিজেদেরকে দাবি করে, আমি বলবো ইটস টু লেট, টু লিটল টু লেট। হ্যাঁ, তো জি। তো এই সমস্ত কারণে আমি যেটা লক্ষ্য করেছি যে বিএনপির মতো একটা পুরনো দল এবং একটা ম্যাচিউর দল, তারা অনেক ইম্যাচুরিটির পরিচয় দিচ্ছে বলে আপনি মনে করছেন? আমরা একটু সময় বেশি পাবো না। বলবো যে জি। বেগম খালেদা জিয়া অসুস্থ, তিনি নেতৃত্ব দিতে পারেননি, হয়তো সে কারণেই এটা হয়েছে। আচ্ছা, মোহাম্মদ রেজা চৌধুরী, একটু আপনার কাছে শুনি। সেটা হলো, একদিকে শরিক দল নিয়ে কথা হচ্ছে, যে শরিক দলদেরকে আসলে মাত্র 28টি আসন যদি দেয়, বিএনপির ঘাড়ে যেখানে জামাত এইভাবে নিঃশ্বাস ফেলছে, মাত্র 26 এবং 30-এর পার্থক্য, সেখানে শরিকদেরকেও যদি বিএনপি দলে না নিয়ে ভোট না বাড়াতে থাকে তাহলে বিএনপি কতটা সমস্যা পড়বে। একই সঙ্গে আপনার কাছে একটু জানি যে এনসিপি কে নিয়ে যে বিষয়টি আসছে, এনসিপির অবস্থা এতটা খারাপ হয়ে যাবে, তারা মাত্র এই জরিপে 6%, একটি বিশ্ববিদ্যালয়েও তাদের ছাত্র সংসদে কোনো উল্লেখযোগ্য সাফল্য নেই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় তারা একেবারে গোহারা হেরেছে। তাদের এই অধপতন কিংবা তাদের এই পিছিয়ে পড়ার পিছনে কারণটা কি বলে আপনি মনে করছেন? আমি আপনার এনসিপি প্রশ্ন দিয়ে উত্তর দিই। এনসিপি, এটা আমার again I might may be wrong, একটা দল তৈরি করছে স্বাধীনতা, আই মিন 5ই আগস্টের পর, রাজনৈতিক দল। আপনি সেই রাজনৈতিক দলের কতটা জনসমর্থন আছে, কতটা জনসংযোগ আছে এবং কতটা তাদের কমিটমেন্ট আছে রাজনৈতিক ভাবে, এটা প্রমাণ না হওয়ার আগেই মানে আপনি 6 মাসের মধ্যেই আপনি নির্বাচন করতে চাচ্ছেন। আপনার আউটপুটটা কি? আপনি পাবলিকের কাছে কি দেখাতে চাচ্ছেন? জাস্ট একটা বিদ্রোহ করছেন, যা একটা কারো কারো ভাষায় বিপ্লব করছে, সেটাই আপনার মূল পুঁজি। অতএব আমি এনসিপি রাজনীতি করার অধিকারকে আমি অস্বীকার করি না, কিন্তু এনসিপির এখনই জাতীয় রাজনীতিতে আসা জরুরি ছিল কিনা আমার নিজের কাছে নিজের প্রশ্ন। আমার উত্তর হচ্ছে যে তাদের জাতীয় রাজনীতিতে এখনই আসা দরকার ছিল না। এই আশাটা হচ্ছে ক্ষমতার সামথিং শেয়ার করা বা ক্ষমতা প্রতি দুর্বলতা বা ক্ষমতাকে যত তাড়াতাড়ি সম্ভব আপনার গ্র্যাব করা। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে যে
জামাতের যে পপুলারিটি বা জামাতের যে প্রভাব বাড়ছে, এটার সাথে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, এটার সাথে কিন্তু আপনার আমাদের স্বাধীনতার প্রায় 53 বছর হয়ে গেছে। এখন স্বাধীনতার স্পিরিট বলতে আমি কি বুঝি, তাতে আমাকে বুঝতে হবে স্বাধীনতার সময় আমাদের মূল স্পিরিটে কি ছিল, আমরা কেন স্বাধীনতা চেয়েছিলাম। বাংলাদেশ মানে পাকিস্তান 25 বছরের মাথায় শেষ হয়ে গেছে। পৃথিবীতে এমন অনেক দেশ আছে, স্বাধীন দেশ আছে, যেগুলো শেষ হয়ে গেছে অতি দ্রুত। কিন্তু পাশাপাশি আমাদের মনে রাখতে হবে যে বাংলাদেশ 53 বছর যে জিনিসগুলো আমরা দেখেছি, বিশেষ করে বিএনপি আওয়ামী লীগের ক্ষমতার কারণে, তাতে মানুষের একটা আস্থা নষ্ট হয়ে গেছে। অতএব মানুষ হয়তো একটা তৃতীয় পক্ষকে চাইতেও, এবং সেখানে যদি জামাত ইসলাম, ইট ইজ নট দ্যাট, আমাদের মনে রাখতে হবে জামাত ইসলাম ইজ নট এ ইসলাম। জামাত ইসলাম একটা পলিটিক্যাল পার্টি, তারা ইসলামকে, যেমন এক এক দলের এক একটা আদর্শ থাকে না, তারা ইসলামকে ওই হিসেবে আদর্শ হিসেবে, যেহেতু 80% ইনহ্যাবিটেন্টস এখানকার মুসলমান ভদ্রমিশ, ওইটাকে সে সেন্সিটিভ ইস্যুটাকে কাজে লাগাতে চেষ্টা করছে, তার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এখন সেই জামাতের কি প্লাস পয়েন্ট, তারা অর্থনৈতিকভাবে তারা সৎ, তাদের অন্য কোনো ক্ষমতায় গেলে তারা কতটা সৎ থাকবে পাওয়ার এক্সারসাইজে তা আমি বলতে পারি না, কিন্তু অর্থনৈতিক দিক তারা সৎ। অতএব মানুষ এবং তাদের কিছু কিছু ক্যারেক্টার আছে, তারা মানুষের এই ধরেন বিশেষ করে মেয়েদের সম্মান রক্ষা করতে তাদের একটা নিজস্ব নীতি আছে, তারা হয়তো ওরকম আগের মতো করবে না। অতএব তাদের একটা সাধারণ লোকের একটা আস্থা তৈরি হয়েছে। ঠিক আছে, বিএনপিকেও দেখলাম, আমার আওয়ামী লীগ দেখলাম, এরা পরীক্ষিত। একটা নতুন দল যদি আসে অসুবিধা, তাহলে সে আসলে কি হবে আমরা বলতে পারি না, তবে তার আশাটা রাজনীতিতে, বাংলাদেশের রাজনীতিতে জামাতের উত্থানটা এক অর্থে দুঃখজনক। প্রফেসর ডক্টর মনির মোস্তফা আলী, এনসিপির বিষয়ে একটু আপনার কাছে জানি, সেটা হলো যে এনসিপি নির্বাচন করবে এবং এনসিপি ক্ষমতায় যেতে চায়, ক্ষমতার অংশীদার হতে চায়। সেক্ষেত্রে এনসিপি যদি বড় দল এই মুহূর্তে বিএনপির সাথে জোট করে কিংবা জামাতের সাথে জোট করে, তাহলে অনেকে মনে করছেন যেটুকু আছে এই যে 6% সেটুকু হারিয়ে যাবে, কারণ তাদেরকে মানুষ তৃতীয় শক্তি হিসেবে দেখতে পছন্দ করছে। তাদের পিছনে মানুষ গিয়েছিল কারণ তারা নতুন কিছু, পরিবর্তিত কিছুর কথা বলছে। তারা যদি সেই পুরনো দলের সাথে জোট করে ক্ষমতায় হয়তো মন্ত্রী হতে পারবে, 2-4 জন এমপি হতে পারবে, কিন্তু এনসিপি 2026 নির্বাচনের পর 2031 সালের নির্বাচনের সময় হয়তো খুঁজে পাওয়া যাবে না। আপনার কাছে কি মনে হয়? এনসিপির ব্যাপারে চৌধুরী সাহেবের সাথে একটা ব্যাপারে আমি একটু মতবিরোধ আছে, সেটা হলো এনসিপির পলিটিক্সে আসা না আসার ব্যাপারটা। এনসিপি পলিটিক্সে আসার এইটাই সময় ছিল, কারণ তারা তো আপনার এই যে 24-এর যে বিপ্লবটা হলো, তারা সেটাকে লিড দিয়েছে। কিন্তু যেটা তাদের ভুল হয়েছে সেটা হলো ওই যে বিপ্লবটা তারা করলো, সেখানে তাদের যে মতবাদটা ছিল সেই মতবাদ থেকে তারা দূরে সরে আসছে, এবং তারা পলিটিক্সে ঢুকেছে একটা মধ্যপন্থী পলিটিক্যাল পার্টি হিসেবে, কিন্তু তারা কিন্তু মধ্যপন্থী হিসেবে তাদের পরিচয় দিতে পারেনি। তারা বরং দক্ষিণপন্থী হিসেবে, ওটা কি দক্ষিণপন্থী হবে নাকি, মানে ডানপন্থী আর কি আপনি যেটা বলছেন, ডানপন্থী হিসেবে তারা পরিচয় দিয়েছে। এবং কতগুলো ঘটনা তারা ঘটিয়েছে যেগুলো তাদের বিপরীতে কাজ করেছে। যেমন গভর্নমেন্টে যাওয়াটা তাদের ঠিক হয়নি, তাদের যে কয়েকজন লোক গভর্নমেন্টে গেল, এটা যাওয়াটা ঠিক হয়নি। আর এই যে মবোক্রাসি, যেটা আপনার এই যে আপনার কি বলে, আপনার মামলা বাণিজ্য, কিছু কিছু ঘটনায় তারা ঢোকাতে তাদের এতটাই বদনাম হয়েছে যে দেখেন এই যে তাদের পরে তারা 6% চলে আসছে। কাজেই তাদের এই ইমেজটা, যে ইমেজটা তাদের 24-এ ছিল, সেই ইমেজটা ফিরে পেতে তো অনেক সময় লাগবে। আমি জানি না সেটা তারা ফিরে পাবে কিনা। আরেকটা 24 না হলে আবার নতুন করে ইমেজ আসবে কিভাবে? আরেকটা 24 না হলে ইমেজ আসবে কিভাবে? তারা যদি, আর আপনি দেখেন এই পলিটিক্যাল অ্যালায়েন্স যদি তারা করে, তাহলে জামাতের সাথে করলে তো হবে না। তারা তো তাহলে ওই যে তাদের একটা পরিচয় হয়েছে তারা ওই ডানপন্থী, তাহলে ওই পরিচয়টা একেবারে তাদের মানে কপালে লটে যাবে আর কি, মানে চিরকালের জন্য। যদি তারা করতে চায় তারা বিএনপির সাথে করতে পারে, হ্যাঁ, তবে তারা স্বতন্ত্র থাকলেই ভালো হবে। তারা এই মুহূর্তেই যে ক্ষমতায় যেতে হবে বা ক্ষমতার ভাগিদার হতে হবে, এই জিনিসটা তাদের মাথা থেকে কিন্তু সরাতে হবে। এইটা দিয়েই তারা ভুল করেছে। তো তারা যে গভর্নমেন্টে গেল, এই গভর্নমেন্টে যাওয়াটাই তাদের একটা ভুল হয়েছে। আবার এখন যদি আবার সেই ক্ষমতার মানে ভাগিদার হতে হবে, হ্যাঁ,
সেই কারণে আমার এর সাথে অথবা ওর সাথে অ্যালায়েন্স করতে হবে। এটা করতে গেলে আপনার তাদের যে মানে ব্রড যে একটা গোল, যে ওই বিএনপি আওয়ামী লীগের একটা অল্টারনেটিভ, হ্যাঁ, সেই অল্টারনেটিভ হিসেবে তারা ওই এখন তো একদমই তাদের একেবারে সম্ভাবনা জিরো, হ্যাঁ, ভবিষ্যতেও সেটা তাহলে শেষ হয়ে যাবে। বরং তারা সেই স্বতন্ত্র হিসেবেই ইলেকশন করুক, কোনো সিটি না পাক, কিন্তু তারা ওই তাদের যে নীতি, মূলনীতি, সেই মূলনীতিতে ফিরে আসলে হয়তো ভবিষ্যতে তাদের একটা সম্ভাবনা থাকতে পারে। জি, মোহাম্মদ রেজা চৌধুরী, একদম এক লাইনে আপনার কাছে শুনি সর্বশেষ, আপনি কি মনে করছেন তারা জোটবদ্ধ হয়ে নির্বাচন করা উচিত অথবা স্বতন্ত্রভাবে করা উচিত? তাদের জোটবদ্ধ হলে নির্বাচন করলেও যাদের ললাটে যা ঘটবে, তারা এককভাবে নির্বাচন করলেও তাই ঘটবে এবারে নির্বাচনে, কিন্তু ভবিষ্যতের জন্য? ভবিষ্যতের জন্য আমার মনে হয় তারা যদি জোটবদ্ধভাবে নির্বাচন করে, এটা আমি প্রফেসর সাহেবের সাথে একমত, যে তাহলে ভবিষ্যতে 2031 যেটা আপনিও বলেছেন, 2031 সালে এই দলের অস্তিত্ব থাকে কিনা সন্দেহ আছে। অনেক ধন্যবাদ, আমাদের সময় শেষ হয়ে গেছে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আপনাদের গুরুত্বপূর্ণ বিশ্লেষণ এবং সময়ের জন্য। একই সঙ্গে দর্শক যারা দেখছিলেন, আমরা চেষ্টা করছিলাম বাংলাদেশের আগামী যে 2026-এর সংসদ নির্বাচন, সেই সংসদ নির্বাচনের আগে বাংলাদেশের ইস্যুগুলো অনেক বেশি এখন রাজনীতিতে আলোচিত, তাই সেসব বিষয় সম্পর্কে আপনাদের ধারণা দেয়। তবে পাশাপাশি একটি অনুরোধ জানাচ্ছি দর্শকদেরকে, যারা প্রবাসী বাংলাদেশি হিসেবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে চান, তাদের নিবন্ধন চলছে। পোস্টাল ভোট বিডি একটি অ্যাপ, এটি আগামী 25শে ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন করা যাবে। আপনারা যারা ভোট দিতে চান, যাদের জাতীয় পরিচয়পত্র আছে, তারা খুব দ্রুত এই নিবন্ধনের কাজটি সেরে ফেলুন। অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।